আজ সকালে ঘুম থেকে উঠে দেখি ব্যোমকেশ খবরের কাগজ হাতে কিছু একটা ভেবে চলেছে। আমি ওর কাছে যেতেই খবরের কাগজটা টেবিলে রেখে ব্যোমকেশ বলল, একটা বিষয় কি খেয়াল করছো অজিত? আজকের কাগজে একটা বিষয় যথেষ্ট লক্ষণীয়। আমি কোনো কথা না বলে সেটাকে একবার তাড়াতাড়ি চাক্ষুষ করলাম। গুরুত্বপূর্ণ কিছু দেখতে না পেয়ে বললাম, কি বলো তো? আমার চোখে তো সেরকম কিছু ঠেকলো না। আহা, একটু ভালোভাবেই দেখো না। আমি একটু ভালোভাবে আবার সেটাকে পর্যবেক্ষণ করে বুঝলাম এখানে সেই নিত্যদিনের একঘেয়েমি খবর ছাড়া আর কিছু নেই। অজিত, বলো তো আজ কি? আজ আবার কি? আজ হলো ভূত চতুর্দশী, অর্থাৎ আজকে আমাদের এই পৃথিবীতে নরকের দরজা খুলবে। তার সাথে আজকের খবরের কাগজের কি সম্পর্ক? খবরের কাগজে দ্বিতীয়, চতুর্থ আর পঞ্চম পাতায় তিনটে ভূত সম্পর্কিত খবর আছে। হয়তো তুমি ব্যাপারটা লক্ষ্য করোনি। প্রথম পাতায় আজকের ভূত চতুর্দশী সম্বন্ধে লেখা আছে, আর তৃতীয়টায় একটা সাধারণ এক বয়স্ক ব্যক্তি দিনের বেলা ভূত দেখেছেন। তবে তৃতীয়টি সবার চেয়ে আলাদা। সেখানে কি আছে সেটা বরং তুমিই পড়ে দেখো। আমি ব্যোমকেশের কথা মতো পঞ্চম পাতার একদম শুরুর দিকের খবরটা পড়তেই রীতিমতো অবাক হয়ে গেলাম। ব্যোমকেশ বলল, অজিত, ব্যাপারটা বেশ গুরুতর। জায়গাটা হরিকণ্ঠপুর নামক কোথাও একটা, কি তাই তো? এমন সময় দরজার ওপাশ থেকে কারোর আগমন আমাদের সজাগ করে দিল। দরজা খুলতেই দেখলাম আমাদের বীরেনবাবু। বীরেনবাবু খুব তাড়াতাড়ি ঘরে প্রবেশ করে একটা চেয়ার দখল করে ব্যোমকেশকে বলল, ব্যোমকেশবাবু, একটা কাণ্ড ঘটে গেছে। ব্যোমকেশ একটু অবাক হয়ে বলল, আচ্ছা, আপনি বরং আগে একটু বিশ্রাম নিন, চা জল খান, তারপর না হয় আপনি সব কথাই খুলে বলবেন, কেমন? ব্যোমকেশ পুঁটিরামকে ডাকতে যাবে এমন সময় বীরেনবাবু তাকে বাধা দিয়ে বলল, সময় নেই, সময় নেই, অত সময় নেই। যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। ব্যোমকেশ তার কথায় কর্ণপাত না করে পুঁটিরামকে চা আনতে বলল। এবার বলুন কি হয়েছে? আজকে খবরের কাগজটা পড়েননি? তাহলে আমার আন্দাজটাই সঠিক। মাথাটা বিগড়ে গেল নাকি মশাই? কি আবোল তাবোল বলছেন? কিছু না, আমি আজকের খবরের কাগজটা পড়েছি। এবার আপনি বলুন। সেখানে 5 নম্বর পাতায় শুরুর দিকের খবরটা দেখেছেন? হ্যাঁ, আমিও দেখেছি আর পড়েওছি। পড়েছেন যখন, তারপর থেকেই বলছি। ওই বাড়িটা আমার এক ভাইপোর। সেখানে যে ঘটনাগুলো ঘটছে তার পেছনে যে কোনো অপদেবতার হাত নেই তা আপনি হয়তো বুঝেছেন। তার সেই বাড়িতে এখন আপনাকে যেতে হবে। আপনি কি রাজি আছেন? অবশ্য রাজি না থাকলেও আপনাকে কিন্তু যেতেই হবে। আসলে খবরের কাগজের ঘটনাটা সত্যিই খুব রহস্যজনক। হরিকণ্ঠপুর নামে একটা গ্রামে একটা পোড়ো বাড়ি আছে। সেই বাড়িতে গত 1 মাস ধরে কিছু অদ্ভুত ক্রিয়াকলাপ ঘটছে। সেই বাড়িতে কেউ প্রবেশ করলে নাকি সে প্রায় 2 দিন পরে ফিরে আসছে। আবার সেই বাড়িতেও তার খোঁজ করলে তাকে পাওয়া যাচ্ছে না। এরকম প্রায় 3-4 জনের সাথে ঘটেছে, তার মধ্যে একজন এখনো ফিরে আসেনি। গ্রামবাসীরা সন্দেহ করছে যে এর পেছনে কোনো অপদেবতার হাত রয়েছে। তারপরে ইতিমধ্যে আমাদের কাছে উপস্থিত হয়েছেন বীরেনবাবু, যিনি দাবি করছেন যে এই বাড়ির মালিক তারই ভাইপো। ব্যোমকেশের হাতে বহুদিন হলো কোনো কেস নেই, আর এরকম কেস বেশ অন্য রকম হয়। এতে গোয়েন্দাগিরির চেয়ে রহস্য আর রোমাঞ্চ থাকে বেশি। তাই ব্যোমকেশ যে এটা হাতছাড়া করবে না তা আমি জানতাম। ব্যোমকেশ বীরেনবাবুর প্রস্তাবে রাজি হয়ে গেল। বলল, আচ্ছা, সে না হয় যাব, তবে তার আগে একটা আমাকে কথা বলুন তো। আপনি যাচ্ছেন তো আমাদের সাথে? না ব্যোমকেশবাবু, এবার আর আমার যাওয়া হচ্ছে না। তবে আমার ভাইপো মানে প্রতীক, সে আপনার যথেষ্ট খাতির করবে। আমি তাকে চিঠি পাঠিয়ে দেবার ব্যবস্থা করেছি। আপনারা বরং আগামী পরশু দিনকে রওনা দেবেন। আমি নিজে আপনাদের স্টেশনে নামিয়ে দিয়ে আসবো। এমন সময় পুঁটিরাম এসে চা দিয়ে গেল। আমরা চা খেয়ে বীরেনবাবুকে বিদায় দিলাম। বীরেনবাবুকে বিদায় দেওয়ার সাথে সাথে আমি ব্যোমকেশকে বললাম, আচ্ছা ব্যোমকেশ, হঠাৎ করে এই কেসটা নিয়ে নেওয়া কি আমাদের ঠিক হলো? দেখো, অজানা জায়গা, অজানা লোকজন, সর্বোপরি যদি এই কেসটা কোনো ডাকাত দলের সাথে জড়িয়ে থাকে তাহলে? আমি যতদূর দেখলাম ওটা একটা পুরনো জমিদার বাড়ি, তো সেখানে তো পুরনো অনেক মূল্যবান জিনিস থাকে। অজিত, আমাদের কাজই তো এটা। সমস্যাকে দূরে সরিয়ে দেওয়া তো নয়, বরং
তার সমাধান করা। আর আমি এটাও জানি নতুন পরিবেশে লেখকদের গল্প লিখতে খুব সুবিধাই হয়। বাকিটা তুমিই দেখো। আমি কিন্তু যাচ্ছি, আর আমি এটাও চাই না যে আমি আমার বন্ধুকে ফেলে একা একা চলে যাই। ঠিক আছে, সে না হয় যাব, তবে বৌঠান? বৌঠানের নাম করতেই সে হঠাৎ করেই আমাদের মাঝে উপস্থিত হলো। রাগ রাগ মুখ নিয়ে আমাকে বলল, ঠাকুরপো, আমি জানি না, তোমার বন্ধুকে বলে দাও আমাকে যদি সে না নিয়ে যায় তাহলে এই দুদিন তোমাদের খাওয়া বন্ধ। আমি বুঝলাম সত্যবতী সব কথাগুলোই শুনেছে। আমি হতভম্ব হয়ে ব্যোমকেশের দিকে তাকিয়ে বললাম, ব্যোমকেশ, আমি কিন্তু দুদিন না খেয়ে থাকতে পারবো না। ব্যোমকেশ যেন সত্যবতীর কথা ভুলেই গেছিল। ও বলল, সত্য, ওখানে অনেক বিপদ, তার মাঝে তুমি গিয়ে আমাদের আরো বিপদ বাড়াবে কেন বলো তো? ব্যোমকেশের মুখে এই কথাটাই হয়তো বলতে বাকি ছিল। আমি এটাও বুঝলাম যে একটা রণক্ষেত্রের পরিবেশ তৈরি হয়েছে। সত্যবতী এবার তার হাতে থাকা রান্নার খুন্তিটা নিয়ে ব্যোমকেশের দিকে তেড়ে গেল। আমি চোখ বন্ধ করলাম। এই একটা বিপদের আশঙ্কা ক্রমশই গ্রাস করলো আমার বন্ধুকে। 2-3 সেকেন্ডের মাথায় একটা কথাই শুনলাম, আচ্ছা বাবা, আচ্ছা, যাবে যাবে। চারদিকের সুন্দর পরিবেশ একটা আদর্শ ভ্রমণের জন্য সত্যিই প্রয়োজনীয়, যা আজকে আমরা উপভোগ করছি। হরিকণ্ঠপুর জায়গাটা উত্তর দিকে, তাই যত উত্তরে আমাদের ট্রেনটা এগোচ্ছে তত ছোট ছোট টিলার পাহাড় আমাদের নজর কাড়ছে। একজন লেখকের এর চেয়ে ভালো পরিবেশ আর চাই না। ব্যোমকেশ কিছু একটা ভেবে চলেছে, অন্যদিকে সত্যবতী এই সৌন্দর্যটাকে উপভোগ করছে। ব্যোমকেশের দিকে তাকাতেই সে আমায় হঠাৎ একটা অদ্ভুত প্রশ্ন করল। আচ্ছা অজিত, তোমাকে একটা প্রশ্ন করি। তুমি তো একজন লেখক, তুমি তোমার লেখাতে কোনো পোড়ো বাড়ির বিবরণ ঠিক কেমনভাবে দাও? দেখো ব্যোমকেশ, অলৌকিক গল্প আমায় খুব একটা আকর্ষিত করে না। তবু একটা পোড়ো বাড়ি বলতে আমরা বুঝি যেটা বহুদিন আগে কোনো কারণে পরিত্যক্ত হয়েছে, আর যেখানে যেতে সেই অঞ্চলের লোকেরা ভয় পায়, আর কি, এইটুকুই। তুমি কি ভূতে বিশ্বাস করো? ভূতে? না, সেরকম ঠিক না। দেখো, মানুষ তো ভগবানে বিশ্বাস করে, তেমনি তার অস্তিত্বকেও বিশ্বাস করে, তবে তাকে আমরা সত্যিই চাক্ষুষ দর্শন কিন্তু করি না। ভূত যদি থেকেই থাকে তাহলে হয়তো আছে, তবে আমি তাকে জীবনে একবার না দেখলে বিশ্বাস করব না। বেশ, তোমার ইচ্ছে হয়তো পূরণ হবে। সেটা কিভাবে? দেখা যাক, একটা আশা আছে বলে মনে হচ্ছে। আমাদের এই সব কথাবার্তার মাঝে কখন যে আমরা স্টেশনে পৌঁছে গেছি তা লক্ষ্য করিনি। গল্পের আসর ভাঙল সত্যবতীর ডাকে, যখন সে বলল, ঠাকুরপো, তোমরা নামবে না বুঝি? আজ সকাল থেকেই তাকে খুব খুশি খুশি দেখাচ্ছে। বহুদিন পর আমরা আবার বাইরে বেরিয়েছি। আমার বন্ধুর অবশ্য এই ভ্রমণ একটা কাজের নিরিখ ছাড়া আর কিছুই নয়, কাজেই ওই বেরিয়ে আনন্দ পাওয়াটা ওর ঠিক হয় না। সকালে আমাদের স্টেশনে পৌঁছে দিয়েছিলেন বীরেনবাবু। তারপর এই 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছলাম। এখান থেকে অবশ্য বীরেনবাবুর ভাইপোর মানে প্রতীকবাবুর নিতে আসার কথা। স্টেশন থেকে নামতেই দূর থেকে একজন অপরিচিত ব্যক্তি আমাদের কাছে এসে জিজ্ঞেস করলো, আগে আপনাদের মধ্যে কেউ কি ব্যোমকেশ বক্সী আছেন? ব্যোমকেশ আমাদের মাঝ থেকে উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ, নমস্কার, আমি ব্যোমকেশ বক্সী। আপনি নিশ্চয়ই প্রতীকবাবু, বীরেনবাবুর ভাইপো, তাই তো? প্রতীকবাবু বললেন, ও নমস্কার, ঠিকই ধরেছেন, আমি ওনার ভাইপো। ব্যোমকেশ তারপর আমাদের পরিচয় ওনাকে দিলেন। প্রতীকবাবুর বয়স আনুমানিক 30 থেকে 40-এর মধ্যে হবে। পরনে একটা জামা আর একটা প্যান্ট। তাহলে চলুন রওনা দেওয়া যাক। এখান থেকে এখনো আধ ঘন্টার পথ, যেতে যেতে না হয় গল্প করা যাবে। এই যে এদিকে এদিকে আসুন, সামনেই গাড়ি রাখা আছে। গাড়ি চলতে শুরু করলো। এই দিকটার পরিবেশ আর 5টা গ্রামের মতোই, চারিদিকে ধানের মাঠ আর ছোট ছোট বাজার। ব্যোমকেশ এবার প্রতীকবাবুকে জিজ্ঞেস করলেন, আচ্ছা প্রতীকবাবু, আপনি কি এই হরিকণ্ঠপুরেই থাকেন? না, আমি এই গ্রামে থাকি না, আসলে আমি থাকি কলকাতাতেই। এই সমস্যার জন্যই আমাকে এখন সপ্তাহে প্রায় 2 দিন করে আসতে হচ্ছে এই গ্রামে। তাই আমি কাকাবাবুকে বললাম আপনি কিছু একটা করুন। কাকাবাবু তখন আপনার নামই করলেন। আমি কলকাতা থাকতে আপনার বুদ্ধিমত্তার অনেক খবরই শুনেছি, তাই আমিও রাজি হয়ে গেলাম।
এবার সমস্যা হলো ছুটির। আসলে আমি একটা সামান্য কোম্পানিতে চাকরি করি, সেখানেই একটা জরুরি দরকারে দরখাস্ত দিয়ে এসেছি এই সপ্তাহখানেকের ছুটি নিয়ে। ভালো করেছেন। আশা করছি আমি আপনাকে নিরাশ করব না। তা আপনারা কে কে থাকেন? বাড়িতে আমার স্ত্রী, আমার ছোট ছেলে আর আমার মা। বাবা গত বছর মারা গেছেন। শুনে দুঃখিত হলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা একটা ছোট বাড়ির সামনে এসে দাঁড়ালাম। আমি অবাক হয়ে গেলাম। কাগজে তো পড়েছিলাম যে জমিদার এই পুরো বাড়ি, তাহলে এত ছোট বাড়িটা কার? আমাকে অবাক দেখে প্রতীকবাবু একটু হেসে বললেন, এই বাড়িটা বছর 10 হলো আমরা করেছি। আপনারা যে বাড়িটাকে খুঁজছেন সেটা এখান থেকে খানিকটা দূরে। সেখানে না হয় বিকেলে যাওয়া যাবে। এখন না হয় খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক, কি বলেন অজিতবাবু? নিশ্চয়ই। বাড়িটা ছোট হলেও পরিষ্কার আর পরিচ্ছন্ন। ইতিমধ্যে সত্যবতীর সঙ্গে প্রতীকবাবুর স্ত্রী মালিনী দেবীর ভালো পরিচয় হয়ে গেছে। আমরা এখন খাওয়া শেষ করে আরাম কেদারায় বসে বিশ্রাম নিচ্ছি। প্রতীকবাবু বললেন, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করতে পারি? আরে বলুন না, কোনো অসুবিধা নেই। মানে আপনারা কি সিগারেট খান? কি যে বলেন, ওইটাই তো আমার অন্যতম সঙ্গী। অবশ্য আমার বন্ধুটির ওইটাতে অরুচি আছে। কি বল অজিত? আমি একটু হাসলাম। ব্যোমকেশ এবার প্রতীকবাবুকে বলল, আপনি এবার সব ঘটনা বলতে শুরু করুন, কিছু বাদ দেবেন না যেন। হ্যাঁ। প্রতীকবাবু নিজের সিগারেটে একটা টান দিয়ে বলতে শুরু করলেন, আমরা হলাম জমিদার বংশ। অবশ্য জমিদারি বহুকাল আগেই বিলুপ্ত, তবু এই গ্রামে আমাদের চিরকাল একটা সম্মান রয়েছে। আমারই এক পূর্বপুরুষ রাজপ্রতাপ সিংহ রায় ছিলেন এই বংশের প্রথম জমিদার। দাদুর মুখে শুনেছিলাম তিনি নাকি খুব ভালো মানুষ ছিলেন, তার জন্যই নাকি এই গ্রাম অর্থে সমৃদ্ধি লাভ করে। কিন্তু তার ছেলে চন্দ্রপ্রতাপ ছিলেন ঠিক তার উল্টোটা, মাতাল, লম্পট, চরিত্রহীন। যত মেয়ে মানুষদের সাথে ছিল তার মেলামেশা, যার জন্যই তার এই দাঁড় করানো জমিদারি কিছুদিনের মধ্যেই পতনের মুখে এগোতে লাগলো। রাজপ্রতাপ উপলব্ধি করলেন যে শীঘ্রই যদি কিছু না করেন তাহলে তার আর এই জমিদারি থাকবে না। তিনি তার মন্ত্রীর সাথে আলোচনা করে একটা বুদ্ধি বার করলেন। তিনি ঠিক করলেন যে তার সমস্ত সম্পত্তির বেশিরভাগ সোনা গয়না এক গুপ্ত জায়গায় লুকিয়ে রাখবেন। পরে যদিও এই সমস্ত ব্যাপারটা চন্দ্রপ্রতাপ জেনে ফেলেন, কিন্তু তার কিছু করবার আগেই তিনি তার ছেলেকে গোপনে কারাগারে বন্দী করেন। এমনিতেই তার ছেলের নামে অনেক অভিযোগ এসেছিল, তাই তিনি একজন প্রকৃত জমিদারের কর্তব্যই পালন করেছিলেন। চন্দ্রপ্রতাপের ছিল এক স্ত্রী, তা অবশ্য তিনি তার নাম মাত্রই ছিলেন। কিছু বছর পর রাজপ্রতাপের মৃত্যু হয়। গ্রামে অনাচার শুরু হয় সেই সময়। পরে অমলেন্দ্র অবশ্য জমিদারি হাল ধরেছিলেন। যা সম্পত্তি ছিল তা দিয়ে অবশ্য 5-6 পুরুষ ভালোভাবে কেটে গেছিল। পরে বিলাসী বংশধররা আর তা ধরে রাখতে পারেনি জমিদারি। আর আজকে তো এই দেখতেই পাচ্ছেন, এই বাড়িটা পরিত্যক্ত হয়েছে 20 বছর মতো হলো। আমি নিজেই সেখানে আমার ছোটবেলাটা কাটিয়েছি। এইসব অবশ্য আমার দাদুর মুখে শোনা। এটা তো আপনি ইতিহাসটা বললেন, এবার বর্তমানে কি হচ্ছে সেটা বলুন। প্রতীকবাবু আবার বলতে শুরু করলেন, আসলে রাজপ্রতাপ যে সোনা গয়না লুকিয়ে রেখে গিয়েছিলেন তা পরে 5 কান হয়ে যায়, যার জন্য আজ এই অবস্থা। ওই বাড়িতে আগেও অনেক মানুষ ওইসব চুরি করার ধান্দায় গেছিল, তবে তাদের মধ্যে বেশিরভাগই মাতাল, না হলে কোনো বখাটে ছেলের দল। তবে আমার অনুমান কেউই হয়তো বিশেষ কিছু করে উঠতে পারেনি। ওখানে প্রায় 100 ভরি সোনা রয়েছে। যেদিন থেকে একজন নিখোঁজ হয়েছে সেদিন থেকেই সমস্যাটা আরও বেড়েছে। আপনি কখনো তাদের জিজ্ঞাসা করেননি কেন তারা ওই বাড়িতে গেছিল? এই ঘটনা ঘটার আগে সেখানে সামনে থাকা একটা মাচায় মদ আর তাস খেলার আসর বসতো, আর তাই জন্যই কিছু বলা যায়নি। তাহলে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি চাই আপনি এই ভূতের কেসটা সামলানোর সাথে সাথে গুপ্তধনের ব্যাপারটাও সামলান। সেটা কিভাবে সম্ভব?
আমার কাছে একটা পুরনো ম্যাপ রয়েছে। ব্যোমকেশ আর আমি একসঙ্গে অবাক হয়ে বলে উঠলাম, সত্যি? আমাদের এই কথাবার্তার মাঝে বাইরে কারোর একটা চিৎকারে আমরা সজাগ হয়ে উঠলাম। বাইরে গিয়ে দেখলাম সেখানে কেউ নেই, শুধুমাত্র একটা কুকুর বিকট চিৎকার করছে। ওর মুখে এক টুকরো গেরুয়া রঙের একটা কাপড় লেগে রয়েছে। ব্যোমকেশ বলল, নিশ্চয়ই আমাদের কথা কেউ আড়াল থেকে শুনছিল। ব্যোমকেশবাবু, যে শুনছিল সেই ম্যাপটা বিষয়ে কিছু জেনে ফেলেননি তো? তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। যদি শুনেও থাকে তাহলে বিশেষ কোনো সুবিধা করতে পারবে না। প্রতীকবাবু, আপনি বরং ম্যাপটা সাবধানে রাখবেন আপনার কাছে। আজ বিকেলে আমরা বরং ওই বাড়িতে একবার যাব। এখন একটু বরং বিশ্রাম নেওয়া যাক, কি বলেন? হ্যাঁ হ্যাঁ ব্যোমকেশবাবু, অবশ্যই আজ আমরা বিকেলেই ওখানে যাব। দুপুরে মালিনী দেবীর হাতের সুস্বাদু রান্না আর একটা দারুণ ঘুম দিয়ে আমরা বিকেলে ওই পোড়ো বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রতীকবাবু আমাদের নিয়ে অনেকক্ষণ চলেছেন। আমি ভাবলাম, উনি তো বলেছিলেন 10 মিনিটের হাঁটা পথ, তাহলে এত দেরি হচ্ছে কেন? তাই আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, প্রতীকবাবু আর কতক্ষণ? অনেকক্ষণ ধরেই তো হেঁটে চলেছি। আসলে অজিতবাবু, আমরা এক অন্য পথ দিয়ে যাচ্ছি। ওই দিকে রাস্তাটায় যেতে গেলে একটা ব্রিজ পড়ে, সেটা গত বর্ষায় ভেঙে পড়ে গেছে। কাজ অবশ্য শুরু হয়েছে। এই তো ওই যে ওই যে ওই যে দেখতে পাচ্ছেন, মাথাটা দেখা যাচ্ছে বাড়িটার। দূরে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে এক বিশাল বাড়ি। বাড়িটার ছাদের কিছুটা অংশ ভেঙে পড়ে গেছে। সেখানে আশ্রয় নিয়েছে শ্যাওলা আর কিছু পরাশ্রয়ী উদ্ভিদ। এমন সময় প্রতীকবাবু রাস্তা দিয়ে হন্তদন্ত করে হেঁটে চলা এক বৃদ্ধ প্রৌঢ়কে দেখতে পেয়ে হাঁক পাড়ল, ও কাকু, আরে ও কানে কাকু। সেই বৃদ্ধ কোনো দিকে কর্ণপাত না করে আপন মনে হেঁটে চলল। ব্যোমকেশ প্রতীকবাবুকে জিজ্ঞেস করল, আচ্ছা, উনি কি আপনার কেউ পরিচিত? হ্যাঁ, উনি আমার পরিচিত। উনি আমাদের বাড়িতে আগে কাজ করতেন। শুধুমাত্র উনি নয়, ওনার বাবা, প্রপিতামহ থেকে শুরু করে সবাই প্রায় আমাদের ভিত্ত ছিলেন। ওনার মাথাটা কিছুদিন হলো খারাপ হয়ে গেছে। কেন? আসলে ওনার ছেলেই বিশু কিছুদিন আগেই ওই বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছে। ওনার ছেলে? অবাক কাণ্ড। আচ্ছা, পুলিশ কি বলছে? পুলিশের কাজ তো আপনি জানেনই ব্যোমকেশবাবু। সেই একবার এসেছিল, তারপর থেকে তাদের টিকিটা পর্যন্ত দেখা যায়নি। বিশু নামে ছেলেটা অনেক কম বয়সেই বকে গিয়েছিল। ওরও হয়তো চুরি করবারই কোনো ধান্দা ছিল। তবে কানাই কাকু কিন্তু খুব ভালো মানুষ, বেচারা। হয়তো ওর ছেলেকেই খুঁজে বেড়াচ্ছে এখনো। আমরা এসব আলোচনা করতে করতে ওই বাড়ির সামনে এসে উপস্থিত হলাম। সত্যি বলতে এত বড় বাড়ি আমি এ যাবৎকালে দেখিনি। দেখে বোঝা যায় এককালে এই অঞ্চলে বাড়িটার বেশ দাপট ছিল। দেওয়াল থেকে পাথর খসে খসে ভেতরে থাকা ইঁটগুলোকে উন্মুক্ত করে দিয়েছে। এককালে রঙিন সাজসজ্জায় সেজে থাকা এই বাড়ি এখন কিছু আগাছার আশ্রয়দাতা। মনে হলো হয়তো এর আয়ু 5 থেকে 10 বছর, হয়তো তাও নয়। বেশ মায়া হচ্ছিল বাড়িটাকে দেখে। আমাকে চুপচাপ দেখে ব্যোমকেশ বলল, মন খারাপ করে কাজ নেই, বরং ভেতরেই যাওয়া যাক, কি বলেন প্রতীকবাবু? চলুন যাওয়া যাক। অবশ্য ভিতরে যা সাপ পোকামাকড়দের আস্তানা হয়ে গেছে, তাতে বেশি দূর যাওয়া কিন্তু সম্ভব হবে না। সেদিন পুলিশগুলোই বেশি দূর ঢুকতে পারলো না। আমরা ভেতরে প্রবেশ করলাম। ভেতরে ঢুকতেই আমরা এসে পড়লাম বাড়ির এক বিশাল উঠোনে, আর চারিদিকে অন্ধকার। সামান্য যা আলো ঢুকছে তাই বাড়ির খড়খড়িগুলো দিয়ে, তাতেই যা দেখা যাচ্ছে। আমি জানলাগুলো খুলতে গেলে ব্যোমকেশ আমায় বারণ করলো, কারণ এতে তার তদন্তের অসুবিধে হবে। সর্বোপরি জানলাটাতে মরচে পড়ে গেছে। আমার ওখানে ওই অন্ধকার একটু অস্বস্তি হয়েছিল, সেজন্য আমি বাইরে বেরিয়ে এলাম। খানিকক্ষণ পর ব্যোমকেশ বেরিয়ে এলো, মুখে একটা অদ্ভুত হাসি। আমি হয়তো ওর এই হাসির কারণটা কিছুটা অনুমান করতে পারলাম। আমি ওকে জিজ্ঞেস করলাম, কিছু পেলে? ব্যোমকেশ আমার সামনে এক টুকরো গেরুয়া কাপড় মেলে ধরে বলল, কিছু বুঝতে পারলে? তার বলতে? তাহলে এই মুহূর্তে আমাদের কাজ প্রথমত আপনাদের একবার স্থানীয় পুলিশদের জানাতে হবে তাদের কাজকর্ম এগোনোর জন্য, আর দ্বিতীয়ত কানাইবাবুর সঙ্গে একটু কথা বলতে হবে।
আর বিশুর বন্ধুদের সঙ্গেও একবার কথা বলতে হবে, বুঝলে? তাহলে বরং এখন বাড়ি যাওয়া যাক, কি বলেন প্রতীকবাবু? আমরা একসঙ্গে সম্মত হয়ে রওনা হলাম বাড়ির দিকে। গতকাল আমরা কানাইবাবুর বাড়িতে এসে পৌঁছলাম। ছোট্ট একটা কুঁড়ে ঘর। প্রতীকবাবুকে দেখে একজন বৃদ্ধা আমাদের কাছে এগিয়ে এলেন। সম্ভবত ইনি কানাইবাবুর স্ত্রী। উনি আমাদের ভেতরের চেয়ারে বসালেন। প্রতীকবাবু বললেন, কাকিমা, কাকু নেই? কথাটা বলার সঙ্গে সঙ্গে কানাইবাবু একটা ঘর থেকে বেরিয়ে এসে ব্যোমকেশকে বলল, আপনি পারবেন আমার ছেলেকে খুঁজে দিতে? আপনি পারবেন? আপনি বলুন না, আপনি পারবেন? আপনি পারবেন আমার ছেলেকে খুঁজে দিতে? ব্যোমকেশ ওনাকে বলল, নিজেকে সামলান আপনি, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আপনি আগে বলুন যে আপনার ছেলেকে শেষ কখন কোথায় দেখেছিলেন? সেদিন ও নেশা করে ওর বউয়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। এমনিতে ও আর ওর বন্ধুরা মিলে ওই বাড়ির সামনে মাচাটাতে বসে আড্ডা দেয়। রাতে যখন বাড়ি এলো না, আমি ওকে খুঁজতে বেরোলাম। ওর বন্ধুরা আমায় বললো অনেক আগেই নাকি ও বাড়ি চলে গেছে। আর তারপর থেকেই তো ওর এরকম। এই বলে কানাইবাবু ভেঙে পড়লেন। আমরা তখনকার মতো সেখান থেকে চলে গেলাম। এবার আমাদের গন্তব্যস্থল বিশুর বন্ধুর বাড়ি। কানাইবাবু শিবা নামে একটা ছেলের নাম বলেছে। তার বাড়ি গেলে হয়তো কিছু জানা যেতেও পারে। গ্রামের রাস্তা মাটির, তবে পরিষ্কার। রাস্তার দুপাশে সারি দিয়ে গাছ লাগানোর জন্য গরমটা খুব একটা বোঝা যাচ্ছে না। বাড়িতে থাকলে যে এখন কি অবস্থা হতো তা কল্পনা করা যায় না। মিনিট 10 পর আমরা পৌঁছলাম বিশুর বন্ধু শিবার বাড়ি। প্রতীকবাবু শিবার বাবা হরিকে তার ছেলেকে ডেকে দিতে বললেন। আমাদের দেখে তিনি কেন জানি না খুব চমকে গেলেন। নিজেকে সামলে সে তার ছেলেকে ডাকতে গেল। কিছুক্ষণ পর ঘর থেকে যে লম্বা রোগা ছেলেটা বেরিয়ে এলো, প্রতীকবাবুর কথায় সেই হলো শিবা। মাদকের তীব্র নেশা, তার মুখে সেই ভাব স্পষ্ট। অতি অল্প বয়সেই তার বয়স যেন অনেক বেশি লাগলো। প্রতীকবাবু ওকে আমাদের চিনিয়ে দিলেন। প্রথমে খানিকটা ভয় পেলেও ব্যোমকেশ ওকে আশ্বস্ত করলো যে ভয়ের কিছু নেই, সে কিছু প্রশ্ন করেই চলে যাবে। এই বলে ব্যোমকেশ শিবাকে জিজ্ঞাসা করল, সেদিন কি তাহলে বিশু বাড়ি ফেরেনি? শিবা বলল, না, আমরা যাওয়ার আগেই বরং ও চলে গিয়েছিল কাজের নাম করে। সেদিন ও কি নেশা করেছিল? নেশা করেছিল, তবে অল্প। ওই বাড়িতে ঢোকেনি তো? কে জানে, তবে এই কদিন ধরেই ওর মুখে একটা কথা প্রায় শোনা যেত। কি কথা? কিছুদিন ধরেই ও নেশা করলেও বলতো যে ও অনেক টাকা পাবে, ও কিছুদিনের মধ্যেই বড়লোক হয়ে যাবে। আমরা ভাবতাম হয়তো ও নেশার ঘরেই এইসব কথা বলতো। কিছুক্ষণের জন্য আমরা একে অপরের মুখের দিকে তাকালাম। সবার মুখেই অবাক হওয়ার চিহ্ন স্পষ্ট। ব্যোমকেশ বলল, বেশ, ঠিক আছে, তুমি অনেক সাহায্য করলে আমাদের। এই বলে এসে একটা টাকার নোট তার দিকে বাড়িয়ে দিল, দিয়ে বলল, এইটা রাখো। তবে হ্যাঁ, আরেকটা কথা, এই নেশা করাটা ছেড়ে দাও, বরং ভালো কোনো কাজকর্ম করো, কেমন? ছেলেটা প্রথমে টাকাটা নিতে ইতস্তত বোধ করলেও পরে সে নিয়ে নিল। তখনকার মতো আমরা সেখান থেকে রওনা দিলাম। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করেই রাস্তার একটা প্রকাণ্ড বটগাছের নিচে দেখি অনেক লোকজন সেখানে ভিড় করে দাঁড়িয়ে আছে। কি হয়েছে তা দেখতে সামনে এগোতে দেখি এক গেরুয়া বস্ত্র পরিধানকারী সাধু বাবা সেখানে ধ্যানে মগ্ন। গ্রামের লোকজন তার পায়ের তলায় বসে আছে। ধ্যান ভাঙতেই সে একবার ব্যোমকেশের দিকে তাকাল, তারপর বলল, অমঙ্গল, ঘোর অমঙ্গল, অন্ধকার নেমে এসেছে এই গ্রামে, চন্দ্রপ্রতাপের আত্মা ছাড়া পেয়েছে। একজন লোক বলে উঠল, আগে বাবা, কোনো উপায়? উপায় একটা আছে, সেটা হচ্ছে যে তোরা ওই জমিদার বাড়িকে পরিষ্কার করতে যা, যেখানে কাল বেলা 12টায় একটা বাবা মহাদেবের নামে পুজোতে চন্দ্রপ্রতাপের আত্মাকে আমি শান্তি দেব। আর হ্যাঁ, তোরা কানাইয়ের ছেলেকেও খুঁজে পাবি 2 দিনের মধ্যেই। যা,
শান্তি পেতে চাইলে যা বলছি তাই কর। জয় বাবা মহাদেবের জয়, জয় বাবা মহাদেবের জয়। গ্রামের লোকেরা তৎপর হয়ে উঠল সেই সাধুর আদেশ পালন করতে। আমরা তখনকার মতো বাড়ি চলে এলাম। বাড়ি এসে আমরা চমকে উঠলাম। দেখলাম বাড়িতে কেউ বা কারা এসে সব কিছু লণ্ডভণ্ড করে গেছে। দূরে ঘরের এক কোণে বসে মালিনী দেবী কেঁদে চলেছেন, আর তাকে শান্ত করার চেষ্টা করছে সত্যবতী। প্রতীকবাবু মালিনী দেবীকে জিজ্ঞেস করলেন, মালিনী, মালিনী কি করে এমন হলো বলো, কি হলো? মালিনী উত্তর দিচ্ছ না কেন, বলো। মালিনী দেবী কেঁদে চললেন। আমি সত্যবতীকে জিজ্ঞেস করলাম, বৌঠান কি হয়েছিল? আমরা আমরা পুকুরে কাপড় কাচতে গিয়েছিলাম। বাড়িতে প্রতীকবাবুর ছেলে শুভ খেলা করছিল। খানিক পরে আমরা একটা চিৎকার শুনতে পাই। বাড়ি এসে দেখি কেউ বাড়িটাকে লণ্ডভণ্ড করে শুভকে নিয়ে চলে গেছে। ব্যোমকেশ ঘরটার চারিদিকে একবার তাকিয়ে দেখল। কিছু একটা দেখতে পেয়ে সে এগিয়ে গেল সেটার দিকে। একটা কাগজটা খুলে দেখল, তাতে কিছু লেখা আছে। সে পড়তে শুরু করলো। প্রতীক, তোর ছেলেকে তুলে নিয়ে গেলাম। ভালো চাস তো গুপ্তধনের ম্যাপটাকে কালকে বিকেলের মধ্যে জমিদার বাড়ির সামনে রেখে দিয়ে যাস। ওখানেই তুই তোর ছেলেকে ফেরত পেয়ে যাবি। পড়া শেষ করলো ব্যোমকেশ। তার মনে কিছু একটা চলছে যা সহজে টের পাওয়া যায় না। কান্নায় ভেঙে পড়ল প্রতীকবাবু। আমি তাকে গিয়ে সামলালাম। প্রতীকবাবু আজ রাতে আমাদের ঘরে এলেন। তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। তিনি আমাদের বললেন, কি করব এখন, কি যে করি আপনারাই বলুন, আমি যে কিছু ভেবে পাচ্ছি না। ব্যোমকেশ বলল, দেখুন, দয়া করে আপনি ভেঙে পড়বেন না। আমি কিছু একটা নিশ্চয়ই করব। আর তার আগে বরং আপনি আমায় একবার ম্যাপটা দিয়ে যান, আমার একটু দরকার আছে। প্রতীকবাবু মাথা নাড়িয়ে চলে গেলেন। মিনিট পাঁচেক পরে উনি একটা লাল রঙের কাপড়ে জড়ানো ম্যাপ নিয়ে এলেন। ব্যোমকেশ ওনাকে জিজ্ঞাসা করল, প্রতীকবাবু, আপনি কি কখনো দেখেছেন ম্যাপটা? প্রতীকবাবু বললেন, আগে বহুকাল আগে কৌতূহলবশত একবার দেখেছিলাম। তখন যদিও দাদু বেঁচে ছিল। বাবা তখন আমায় প্রচণ্ড বকাবকি করেন। পরে দাদু বাবাকে বুঝিয়ে তখনকার মতো থামান। আসলে দাদু আমায় ছোট থেকে খুব ভালোবাসতেন। দাদু পরে আমায় বুঝিয়ে বলেন যে জীবনে কখনো দরকার না পড়লে ওই জিনিসে আমি যেন হাত না দিই। তারপরে কখনো আর ওটার প্রয়োজন পড়েনি আমার। তারপর মায়ের যখন অসুখ হয়, বাবার যখন চাকরি চলে যায়, তখন বাবা ম্যাপটাকে নিয়ে গুপ্তধন খোঁজার চেষ্টা করেছিলেন। তবে তার ফল হয় ঠিক তার বিপরীত। বাবাকে একটা অজানা পোকা কামড়ে দেয়, আর তাতেই বাবার 1 মাস জ্বর হয়। সেই সময় আমি যা হোক করি একটা কাজ জুটিয়ে কিভাবে যে বাবা মাকে সামলাই তা শুধুমাত্র আমি জানি ব্যোমকেশবাবু। সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে, আপনি বরং ঘুমিয়ে পড়ুন। এই ম্যাপটা আমার কাছেই রইল। প্রতীকবাবু বেরিয়ে গেলেন ঘর থেকে। আমি ব্যোমকেশকে বললাম, এখন কি করবে ব্যোমকেশ? ম্যাপটা দিয়ে আসার চিন্তা করছো? তাছাড়া তো এখন আর কোনো উপায় নেই অজিত। ওই বাচ্চা ছেলেটাকে আমাদেরকে ফিরিয়ে আনতেই হবে। আর সেক্ষেত্রে প্রতীকবাবুর ম্যাপ দেওয়ার বিষয়ে সম্পূর্ণ মত আছে যে সেটা বোঝাই গেল। কাল বিকেলে তাহলে যাচ্ছ? হ্যাঁ, যাচ্ছি। তবে কালকে সুযোগটা কিছুতেই হাতছাড়া করা যাবে না। কালকে ওই বদমাইশটাকে ধরতে হবে অজিত। তার আগে একবার ম্যাপটা দেখে নিই। এই বলে ব্যোমকেশ ম্যাপটাকে দেখতে লাগলো। কিছুক্ষণ পর সে বেশ উত্তেজিত হয়ে বলল, অজিত অজিত অজিত, এটা হতে পারে না। কাল যখন বাড়িটা দেখলাম, বাড়িতে ঢুকতেই একটা বিশাল উঠোন পাওয়ার কথা, যেটা কাল আমরা দেখেছি। কিন্তু সেখানে একটা কুয়ো থাকার কথা। কাল টর্চের আলোয় সেটা কিন্তু আমরা দেখতে পাইনি, এবং সেটা ছিলও না। সেটার অস্তিত্ব জানতে হলে একবার আমায় প্রতীকবাবুর সঙ্গে কথা বলতেই হবে, না হলে আমার আজকে আর ঘুমিয়ে আসবে না। এই বলে সে ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেল। আমি হতভম্ব হয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর ব্যোমকেশ ফিরে এসে বলল,
যা ভেবেছিলাম তাই। ওনাদের কুয়ো প্রায় 50 বছর আগে ভেঙে দেওয়া হয়েছে। আর অজিত, সেখানেই রয়েছে আসল ব্যাপারটা। ম্যাপে দেখানো জায়গা অনুসারে ওই কুয়োর তলায় রাজপ্রতাপবাবু সমস্ত সোনা গয়না লুকিয়ে দিয়েছিলেন। সেক্ষেত্রে যদি অপরাধী ওই গুপ্তধন খুঁজতে যায়, ওর প্রায় মাসখানেক লাগবে। আর যদি এটা কোনো গ্রামবাসীর কাজ হয়ে থাকে, তাহলে তারা ওই ম্যাপ দেখে বুঝতেই পারবে না যে কোথায় রয়েছে গুপ্তধন। কাল আমি সকাল সকাল একবার পুলিশ ফাঁড়িতে যাব, তাদেরকে সমস্ত বিষয়টা জানিয়ে দিয়ে আসবো। তুমি কাল বরং একবার প্রতীকবাবুকে নিয়ে একবার ওই বাড়ির পুজোতে নিয়ে যাবে, কেমন? কিসের পুজো? ভুলে গেলে ওই সাধু বাবার কথা? ও হ্যাঁ, বেমালুম ভুলে গেছিলাম। তা ওখানে গিয়ে গ্রামবাসীর পাগলামি দেখে কি লাভ? সাধু বাবার গতিবিধির উপর নজর রাখবে তুমি। এখন ঘুমিয়ে পড়ো, কাল অনেক কাজ রয়েছে। কালকের মধ্যে এই কেসটার মীমাংসা করতেই হবে। সকালে ঘুম থেকে উঠতে একটু দেরিই হলো। ব্যোমকেশ তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে তারপর চা খেয়ে প্রতীকবাবুর সাইকেলটা নিয়ে পুলিশ ফাঁড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এখান থেকে ফাঁড়ির দূরত্ব আধ ঘন্টা মতো হবে, তাই ওর খুব একটা অসুবিধে হবে না। আমি আর প্রতীকবাবু একটু বেড়াতে বেরোলাম। অবশ্য উদ্দেশ্য আমাদের বেড়ানো নয়, বরং চারদিকের পরিবেশটা নজর রাখা। প্রতীকবাবু ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন। আমি ওনাকে আশ্বাস দিলেও ওনার মন মানছে না। যতই হোক, একজন বাবার মনে এই সময় যে কি চলে তা বোঝার ক্ষমতা আমার নেই। হাঁটতে হাঁটতে আমরা জমিদার বাড়ির সামনে এসে পড়লাম। সেখানে অন্যরকম তোড়জোড়। সমস্ত বাড়ি ইতিমধ্যে পরিষ্কার করা হয়ে গেছে। পুজোর ধুনোর একটা দারুণ সুগন্ধ বেরোচ্ছে। প্রতীকবাবু এই বাড়ির মালিক হয়ে তাদের এসব করতে বারণ করতে গেলেও কোনো লাভ নেই। তারা যে ওই ভণ্ড সাধুটার দ্বারা পরিচালিত হচ্ছে। দলে দলে লোকজন সেখানে প্রবেশ করতে লাগলো। প্রতীকবাবু আমায় তাদের বাড়ির বিভিন্ন জায়গার বিভিন্ন ইতিহাস সম্পর্কে বলে চলেছেন। তার মনে পুরনো দিনের ইতিহাস, স্মৃতি পুনরায় ফিরে এসেছে। খানিক পরে পুজো শুরু হলো। পুজো হচ্ছে বাড়ির দোতলায় একটা ঘরে। পূজারি হচ্ছেন ওই সাধু। সাধুর গতিবিধি প্রথম থেকেই আমার সন্দেহজনক লাগছিল। মাঝে মাঝে মন্ত্র ভুল বলা, একজন অশিক্ষিতের মতো কথার টান, মাঝে মাঝে অধৈর্য হয়ে পড়া, এইসব আর কি। পুজো শেষ হলে ওই সাধুজি বলল, গ্রামের অভিশাপ কেটে গেছে, তোরা প্রসাদ নিয়ে চলে যা। আর হ্যাঁ, কানাইয়ের ছেলে কিছুদিনের মধ্যেই ফিরে আসবে। ওকে চন্দ্রপ্রতা বন্দি করেছিল। দুদিন তোরা কিন্তু এইদিকে আর আসিস না, তাহলে তোদের সর্বনাশ হবে। যা, এইবার যা দেখি। গ্রামের লোকেরা প্রসাদ নিয়ে চলে গেল, সঙ্গে আমরাও। আমি অনেকটা বুঝতে পেরেছিলাম যে ব্যাপারটা আসলে কি হচ্ছে। ব্যোমকেশ কিছুক্ষণ পর ফিরে এলে আমি তাকে সবটা জানাই আর জিজ্ঞেস করি, কি হলো থানাতে? প্রথমে আমি যখন সেখানে প্রবেশ করলাম, সেখানকার অফিসার আমায় একটা সেলাম ঠুকলো আর প্রচণ্ড অবাক হলো আমায় দেখে। আমি ওনাকে বললাম কেসটার ব্যাপারে, আর এটাও বললাম যে আজ চোর ধরা পড়বে আর তারা যেন ঠিক সঠিক সময় পৌঁছে যায়। পরে আমি ওনাকে সমস্ত পরিকল্পনাটা বুঝিয়ে দিয়ে সেখান থেকে বিদায় নিই। কি পরিকল্পনা? পরিকল্পনাটা হলো এই যে আমরা ওই লোকটাকে ম্যাপটা দিতে যাব, ততক্ষণে হয়তো পুলিশে চলে আসবে। ম্যাপটা দিয়ে আমরা প্রতীকবাবুর ছেলেকে ফিরিয়ে নিয়ে আসব, আর তখনই আমরা অপরাধীকে হাতে নাতে ধরব। ধরো যদি লোকটা একা না হয়ে অনেকজন হয়, বা ধরো একজনই হলো, তবে যদি কোনো মতে পালিয়ে যায়? অজিত, এটা খুব ভালো প্রশ্ন করেছো তুমি। আমি এটা খুব একটা ভেবে দেখিনি, তবে হ্যাঁ, আমরা ম্যাপে আসল জায়গাটা চিহ্নিত করে দেব। তুমি তো বললে সাধুজি বলেছে ওই স্থানে দুদিন কাউকে না যেতে। সেই ক্ষেত্রে যদি সাধুজি এর সঙ্গে জড়িত থাকে, তাহলে ওরা গুপ্তধনের অনুসন্ধান আজ থেকেই করবে। তাহলে তখনই। ব্যোমকেশ আর কিছু বলার আগে আমি উচ্ছ্বাসে লাফিয়ে উঠে বললাম, মানে তখনই আমরা ওদের ধরবো? ঠিকই ধরেছ অজিত, ঠিক ধরেছ। আজকের আবহাওয়াটা বেশ অন্যরকম, অন্যান্য দিনের মতো নয়। চারিদিকের বাতাস যেন স্তব্ধ হয়ে গেছে। হয়তো বৃষ্টি হতে পারে, কি জানি কি হবে। প্রতীকবাবুর মনে সেই থেকে একটা অজানা আশঙ্কা ভর করে রয়েছে। ভালোই ভালোই সব মিটলে হয়। খুব সাবধানে আমরা পৌঁছলাম বাড়ির সামনে ওই মাচাটার কাছে। সেখানে কাউকেই দেখা যাচ্ছে না। একটু এদিক ওদিক তাকাতেই দেখলাম একটা অচেনা লোক আমাদের দিকে এগিয়ে আসছে, সঙ্গে সেই সাধু বাবা। লোকটার মুখ কাপড় দিয়ে ঢাকা রয়েছে। অন্যদিকে সাধু যে ভণ্ড
সে আমরা আগে থেকেই জানতাম। ছেলেটা তার কোমর থেকে পিস্তলটা বের করে আমাদের দিকে উঁচিয়ে ধরে বলল, ম্যাপটা দিয়ে দে, না হলে তোর ছেলেকে শেষ করে দেব। আমাদের মাঝ থেকে ব্যোমকেশ বলল, আগে ছেলেটাকে ফিরিয়ে দাও, না হলে এই ম্যাপ পাবে না। আর হ্যাঁ, কোনো চালাকি করার চেষ্টা করবে না। লোকটা শুধু কিছু একটা ইশারা করলো, সেই ইশারাতে সাধু ওই জমিদার বাড়িতে ঢুকে গেল। আর খানিক পরে সে প্রতীকবাবুর ছেলেকে নিয়ে বেরিয়ে এলো। প্রতীকবাবু তার ছেলে শুভকে দেখে দৌড়ে যাচ্ছিলেন তার কাছে, তবে লোকটা তাকে বারণ করে বলে, আগে ম্যাপটা দে, তারপর। ব্যোমকেশ ওকে ম্যাপটা দিয়ে দিল, আর সঙ্গে গুপ্তধনের আসল জায়গাটাও দেখিয়ে দিল ম্যাপে। ম্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা শুভকে পেয়ে গেলাম। প্রতীকবাবু আবেগ ভরা অনুভূতি জড়িয়ে আদর করতে লাগলেন ওকে। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে, পুলিশ গেল কোথায়? ব্যোমকেশের কথা অনুসারে এতক্ষণ ওদের চলে আসার কথা ছিল। তাহলে আমরা যখন শুভকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম, সেই সুযোগে ওরা আমাদের থেকে কোথায় লুকিয়ে যেন অদৃশ্য হয়ে গেল। ব্যোমকেশের এক বিরাট আফসোস হতে লাগলো যে ও প্রথম সুযোগটা হাত ছাড়া করে ফেলেছে। খানিক পর পুলিশের গাড়ি এসে থামলো জমিদার বাড়ির সামনে। গাড়ি থেকে নামলেন এক অফিসার, ওনার নাম রুদ্র সেন। ব্যোমকেশ রুদ্রবাবুকে বলল, এতক্ষণ কোথায় ছিলেন? হ্যাঁ, ওরা যে পালিয়ে গেল। আরে আর বলবেন না ব্যোমকেশ বাবু, রাস্তায় গাড়িটা হঠাৎ করে বিগড়ে গেল, যার জন্য এতটা দেরি হয়ে গেল। তাহলে আমাদের এখন দ্বিতীয় পরিকল্পনায় যেতে হবে। আপনি বরং একবার বাড়িটার ভেতর দেখে নিন। আর হ্যাঁ প্রতীকবাবু, আপনি বরং শুভকে বাড়িতে রেখে দিয়ে আসুন। আর আপনি যখন আসবেন তখন কয়েকটা টর্চ আর পাল একটু জল নিয়ে আসবেন। রুদ্রবাবু ব্যোমকেশের কথা মতো বাড়িটাতে একবার তদন্ত শুরু করলো। প্রতীকবাবু ব্যোমকেশের কথা মতো বাড়ি চলে গেলেন। আমি ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, কি করতে চাইছো তুমি? আমরা বাড়িতে ঘাপটি মেরে বসে থাকবো, ওরা ওদের কাজ শুরু করলে সুযোগ বুঝে ওদের ধরবো, কেমন? আমি মাথা নাড়লাম। এমন সময় হঠাৎ করে রুদ্রবাবুর ডাক শুনতে পেলাম। ব্যোমকেশ বাবু! আমরা বাড়িতে ঢুকে দেখি চিৎকারের উৎসস্থল বাড়ির দোতলা থেকে। আমরা ওপরে উঠে গেলাম। একটা ঘর থেকে এই শব্দটা ভেসে আসছে। যতদূর বুঝলাম এটা ওই 2 নম্বর ঘরটা। ঘরের ভেতর রুদ্রবাবু আর হাবিলদারেরা কিছু একটা দেখতে পেয়ে সামনের দিকে ঝুঁকে আছে। আমরা এগিয়ে যেতেই চমকে উঠলাম। এটা কে? এটা সম্ভব নয়, এটা হতে পারে না। আমাদের সামনে ছিল কানাই বাবুর ছেলে বিশু, তাও মৃত অবস্থায়। ব্যোমকেশ নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না যে তাদের আসল সন্দেহ এখন মৃত। সম্ভবত এই কাজ ওই 2 অচেনা ব্যক্তির। তারা বিশুর মাথায় কোনো একটা শক্ত কিছু দিয়ে মেরে ফাটিয়ে দিয়েছে, যেখান থেকে বেরোনো রক্ত সারা মেঝেতে জবজব করছে। ব্যোমকেশ বেশ কয়েকবার তাকে পর্যবেক্ষণ করতে লাগলো। তার কেন জানি না এর পেছনে একটা চক্রান্ত আছে বলে মনে হচ্ছে। তাকে সেখানেই ফেলে দিয়ে আমরা আমাদের পরিকল্পনায় ফিরে এলাম, যা অনুসারে আমি আর ব্যোমকেশ লুকোই একতলায় উঠোনের একটা দেওয়ালের পেছনে। প্রতীকবাবু ফিরে এলে তিনি লুকোবেন রুদ্রবাবুর সঙ্গে 2 তলায়। বাড়ির বাইরে মাচায় লুকিয়ে থাকবে আর 2 হাবিলদার, মদন ও তাপস। রাত গভীর হয়ে এসেছে। এক টানা একটা ঝিঝি পোকা ডেকে চলেছে। আজ আকাশে চাঁদ রূপোর থালার মতো উঠেছে। বিকেলবেলার মেঘলা আবহাওয়ার জন্য বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছে। প্রতীকবাবু সন্ধে হওয়ার আগেই ফিরে এসেছিল, তবে যারা এখনো আসেনি তারা হলো ওই 2 জন চেনা অপরাধী। তবে কি ওরা আজ আসবে না? আমি ব্যোমকেশকে বললাম, ব্যোমকেশ, কোথায় গেল ওরা? ওরা কি আমাদের উপস্থিতি টের পেয়ে গেল তাহলে? ওরা একদিনে এই কাজ করতে পারবে না, তাই ওদের 2 দিন দরকার। ওদেরকে আজ আসতেই হবে। আমাদের কথোপকথনের মাঝে হঠাৎ করে একটা আওয়াজ পেলাম। শুনে যতদূর বুঝলাম এটা দরজা খোলার শব্দ। আমরা সতর্ক হয়ে গেলাম, অর্থাৎ ওরা আমাদের উপস্থিতি টের পায়নি। দূরে উঠোনের কাছে একটা আলো জ্বলে উঠল। দূর থেকে তাদের মুখ ঠিকভাবে দেখা যায় না। ওদের হাতে মাটি কোপানোর অস্ত্র। ওরা একটা জায়গায় গিয়ে কিছু একটা বলাবলি করে সেখানকার মাটি কোপাতে লাগলো। এতক্ষণে আওয়াজে হয়তো সবাই বুঝে গেছে ওদের আগমন। অজিত, সময় হয়ে এসেছে, তুমি ওপর থেকে ওদের নিচে নামিয়ে নিয়ে এসো তাড়াতাড়ি। হ্যাঁ, আমি ওপরে গিয়ে ওদের নিচে নামার কথা বলতে লাগলাম। রুদ্রবাবু আর প্রতীকবাবু হয়তো আমার জন্যই অপেক্ষা করছিলেন।
আমরা নিচে নেমে আসতেই সামনের দৃশ্য দেখে ভয়ঙ্কর চমকে উঠলাম। কেউ একজন ব্যোমকেশের মাথায় পিস্তল ঠেকিয়ে রেখেছে। তবে ওরা তো দুজন ছিল, তার এই তৃতীয় ব্যক্তিটাকে? সে জোর গলায় চেঁচিয়ে বলল, কি ভেবেছিলি? কি ভেবেছিলি আমি মরে গেছি না? আমি মরিনি রে। সামান্য আলতাকে দেখে তুই রক্ত মনে করিস? তুই নাকি গোয়েন্দা? হ্যাঁ, এবার যদি কেউ মরে সেটা হলি তুই। তার আগে যা, তোর দলের বাকিদেরকে ডেকে আন, না হলে এক্ষুনি গুলি চালাবো। বিশু বেঁচে আছে? আর কি কি দেখব? তবে এই মুহূর্তে আমাদের ব্যোমকেশকে বাঁচাতে হবে। আমাদের দূর থেকে দেখে নিয়েছিল ওরা, তাই বেশি কিছু করা গেল না। অগত্যা আমরা নিচে নেমে এলাম। যারা মাটি কাটছিল তারা আলোতে এগিয়ে এলো। তাদের দেখে আমাদের অবাক হওয়ার শেষটুকুও ফুরিয়ে গেল। শিবা আর তার বাবা হরি, তারা শেষ পর্যন্ত এই কাজের সাথে যুক্ত। সত্যি ভাবা যাচ্ছে না। ব্যোমকেশ যে সামান্য ভুল করেছিল বিশুকে মৃত ভেবে ওখানে ছেড়ে দিয়ে, তার ফল এখন হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। শিবা বলল, কাকা, কি ভেবেছিলে অত সহজের গুপ্তধনকে আমি ছেড়ে দেব? শিবার বাবা হরি বলল, জয় বাবা মহাদেবের জয়। মন্দিরে সেবার কাজ করে সামান্য যেটুকু মন্ত্র শিখেছিলাম তা এখানে কাজে লেগেই গেল। বুঝলেন প্রতীক বাবু, আপনি যে এত বোকা তা আমি আগে জানতাম না। মানে হরি হলো সেই শয়তান যে সাধু সেজে ঘুরছিল। ওরা আমাদের কাছে এসে হাত পা বেঁধে দিল। বিশু আদেশ দিল, ওই শিবা, তুই ওদের দিকে পিস্তল ধরে থাকবি, আর আমি আর হরি কাকা কাজে লেগে পড়ছি। কাজ হয়ে গেলে ওদের মেরে তুই কুয়োতেই ফেলে দিবি, আর যদি দেখিস বেশি কিছু করছে তাহলে সোজা গুলি চালিয়ে দিস। ঠিক আছে, চললাম। শিবা বিশুর আদেশ তৎক্ষণাৎ পালন করতে উদ্যত হলো। রুদ্রবাবুর পিস্তল ওনার ডান পকেটে ছিল, আমিও বসেছিলাম ওনার ডান দিকে। আমি বুদ্ধি করে ওনার পকেট থেকে ওনার পিস্তলটা বের করে যেই রুদ্রবাবুকে দিতে যাব, তখনই তার নজরে চলে আসে শিবার। সে এলো পাথারি একটা গুলি চালায়, যা রুদ্রবাবুর পাশে থাকা দেওয়ালে লাগে। ঠিক এমন সময় বাড়ির দরজাটা খুলে যায় আর আবির্ভাব হয় বীরেনবাবু। আমি ঠিক দেখছি তো? হ্যাঁ হ্যাঁ, ও ওই তো উনি। তিনি একটা গুলি চালান শিবার হাতে। সে সেখানে পড়ে যায়। তিনি কর্মরত বিশু আর হরির দিকে পিস্তল তাক করে বলেন, খবরদার, যদি কেউ কিছু করতে আসিস তাহলে কিন্তু আবার গুলি চলবে, তবে এবার হাতে নয়, একদম খুলিতে। একটা হাবিলদার এসে আমাদের হাতের দড়ি খুলে দেয়। আমরা তখনও বীরেনবাবুর এই নায়কের মতো আবির্ভাবের ঘটনাটা ঠিক হজম করতে পারিনি। দুই হাবিলদার সবার হাতে হাত কড়া করিয়ে দিয়েছেন। বীরেনবাবু আমাদের কাছে এগিয়ে এসে বলল, আসার কথা ছিল কাল, আজ কাজের অবকাশ পেয়ে আজই চলে এলাম। পৌঁছলাম সন্ধেই, তারপর পৌঁছে শুনলাম আপনারা সেই বিকেলে বেরিয়েছেন, এখনো আসেননি, তাই এখানে চলে এলাম। আমার সমস্ত ব্যাপারটা বলল হাবিলদার তাপস। গুলির আওয়াজ পেতেই সতর্ক হয়ে উঠি আর আমি চলে আসি। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব? ধন্যবাদ দেবার কিছু নেই, আপনি তো সবটা করলেন। শুধু একটা কথা জানতে ইচ্ছা করছে, আগে যারা এখানে এসেছিল তারা শুধুমাত্র দুদিন করে নিখোঁজ হয়ে যেত, এটার মানে ঠিক বুঝলাম না। বিশু ক্রোধ সহকারে বলল, এখানে যারা এসেছিল তারা বেশিরভাগই মাতাল। পরে যারা এসেছিল তারা আমাদের বন্ধু। তারা আমার মুখ থেকে গুপ্তধনের কথা শুনেই এসেছিল। তবে আমি ওদের ভূতের ভয় দেখিয়ে ওই বাড়ির একটা ঘরে আটকে দিতাম। দুদিন পরে আমি ওদের ছেড়ে দিতাম। রাগ দেখে কিছু হবে না বিশু, তোমার বাবার কথা, তোমার মায়ের কথা ভাবে একবার। আর হরি, তুমি তোমার ছেলেকে এই কাজ করতে সাহায্য করলে? ছি ছি, বাবা হয়ে তোমার লজ্জা পাওয়া উচিত। রুদ্রবাবু বললেন, ব্যোমকেশবাবু, আমরা এখন বরং আসছি। প্রতীকবাবু বললেন, সেই সব হবে না, আমি কাউকে ছাড়ছি না আজ। স্যার, আজ কিন্তু আপনারা সবাই আমাদের বাড়িতে খেয়ে যাবেন। খুব ভালো হবে তাহলে। আমরা সবাই বাড়ি থেকে বেরিয়ে এলাম। বিশু, শিবা আর হরিকে নিয়ে হাবিলদার তাপস আর মদন রওনা দিয়েছে। বাড়িটার ছাদে এসে পড়েছে পূর্ণিমার চাঁদের আলো। বাড়িটাকে যেন একটা আস্ত দানব মনে হচ্ছে। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, প্রতীকবাবু, গুপ্তধনের সন্ধান আর করবেন নাকি? প্রতীকবাবু বললেন, না না ব্যোমকেশবাবু, ওইটাতে আমি আর জীবনেও হাত দেব না। কিছু রহস্য থাকাই ভালো। সত্যি কিছু কিছু রহস্য থাকাই ভালো।